আরেক রকম শেখাচ্ছে, বা রেকর্ডিং এ দেখা যাচ্ছে অন্যরকম বলা হচ্ছে। যেমন প্রথম শ্লোকের কথা যদি আমরা বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখন একজন জিজ্ঞেস করে, প্রভু এখানে তো ক্ষয় না আছে, এখানে শ কই পাইছেন আপনি? তারপরে সবচাইতে আহ বিদঘুটে লাগছে প্রথম শ্লোকের প্রথম লাইনের শেষ দিকেরটা, যেমন আছে যুজুৎসব, আর আমরা বলছি ইয়ুৎসাবহ। এখন এটা নিয়ে যে কত কমেডি হয়েছে হিসাব নাই। ইয়ুৎসাব কেমনে উচ্চারণ করবে এখন? তো এই জন্য আমরা চিন্তা করলাম যে একটু শ্লোক উচ্চারণ নিয়ে আমরা একটু শ্রবণ করি, একটু আলোচনা করা দরকার। আহ আমিও সংস্কৃতে কোনো বড় পণ্ডিত টন্ডিত এগুলা কিচ্ছু না। আহ মানে অল্প কয়েকটা কিছু নিয়ম কানুন যা আছে এগুলো আমরা একটু শুনবো, যেগুলো আমাদের প্রতিদিনের কাজে লাগে। এরকম কয়েকটা নিয়ম আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো সংস্কৃত উচ্চারণ শিখার আগে বা উচ্চারণ নিয়মগুলো শোনার আগে আমরা আদি শঙ্করাচার্যের একটা শ্লোক দিয়ে শুরু করি। তিনি বলছেন যে, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, নাহি নাহি রক্ষতি ঢুকৃংকরণে। বিখ্যাত শ্লোক ওটা, ভজ গোবিন্দ স্তোত্রের প্রথম শ্লোকে এটা। তো এখানে তিনি বলছেন যে, হে আমার মূঢ় মন, হে মূঢ়মতি, ভজ গোবিন্দ, গোবিন্দের ভজনা করো। তিনবার বলছেন ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মূঢ়মতে। তিনবার কোন শব্দ বলা মানে হচ্ছে মানে জোর প্রয়োগ করা বা গুরুত্ব আরোপ করা, যে তিনবার বলছে হে আমার মন তুমি গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। এবং সে এরপরে তিনি বলছেন যে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, সন্নিহিতে কালে মানে যখন মৃত্যুর সময় আসবে, এই মৃত্যুর সময় এই গোবিন্দের স্মরণই তোমাকে রক্ষা করবে। নহি নহি রক্ষতি ঢুক্রিংকরণে, তোমাকে এই যে ঢুক্রিংকরণে মানে হচ্ছে সংস্কৃতের ব্যাকরণগত জ্ঞান বা এই উচ্চারণের নিয়ম কারণ, এগুলো মৃত্যুর সময় আমাদেরকে রক্ষা করবে না। আমাদের মৃত্যুর সময় রক্ষা করবে ভগবান, ভগবত স্মরণ, ভগবানকে স্মরণ করাটা। তো এই জন্য এখন এই যে আমরা নিয়ম শিখছি বা একটু আলোচনা করার চেষ্টা করব, মূল বিষয় হচ্ছে গীতাটা বা গীতার অর্থটা বোঝা এবং অর্থটা জীবনে প্রয়োগ করা। উচ্চারণম এটা একটা সাথে একটা সুন্দর, এটা একটা নিয়মের মধ্যে আছে, এই জন্য আমরা শেখার চেষ্টা করি। কিন্তু যদি আমি না পারি, এখন অনেকে আছে একটু বয়স হয়ে গেছে বা কিছু আঞ্চলিকতার টান আছে, এই কারণে উচ্চারণ ঠিক মতো হয় না। অনেক সময় দেখা যায় যে অন্যরা কত সুন্দরভাবে করছে, প্রভু আমি তো পারি না, একটা একটা নিরুৎসাহিত ভাব চলে আসে। তো অনুরোধ হচ্ছে যে আপনি যদি উচ্চারণ কোনো জায়গায় ভুলও হয়, দয়া করে এই নিরুৎসাহিত হবেন না বা উৎসাহ হারাবেন না। উচ্চারণটা মূল ফ্যাক্ট না। কৃষ্ণ উচ্চারণ দেখেন না, কৃষ্ণ দেখেন ভাব, হৃদয়ের ভাব। কৃষ্ণ দেখেন হৃদয়ের ভাব। শাস্ত্রে একটা সুন্দর শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের একটা নাম হচ্ছে, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী। ভগবান ভাবগ্রাহী মানে ভগবান হৃদয়ের ভাবটা দেখেন। তিনি আমি কি উচ্চারণ করছি বা কিভাবে উচ্চারণ করছি, ভগবান উচ্চারণ দেখেন না। এবং ভগবান শ্রীকৃষ্ণের 64টা গুণের মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে বিবিধ অদ্ভুত ভাষাবিদ। ঠিক আছে, শুনছেন কখনো? বিবিধ অদ্ভুত ভাষাবিদ মানে ভগবান এই ব্রহ্মাণ্ডে যত লক্ষ কোটি প্রকার জীব আছে, খালি মানুষ না, যত লক্ষ প্রকার জীব আছে, মানুষদের মধ্যে কয়েক হাজার ভাষা আছে। সমস্ত ভাষা তো ভগবান জানেনি, ভগবান বুঝেনি। যত লক্ষ প্রকার জীব আছে, প্রত্যেক জীবের ভাষা ভগবান জানেন, ভগবান বুঝেন, এবং তাদের সাথে ভগবান তাদের ভাষায় কথা বলেন। যেটা আমরা বৃন্দাবন লীলায় দেখি যে যখন কৃষ্ণ বানরদের সামনে থাকতেন, তো বানরদের মতো তিনি বানরদের ভাষায় তিনি কথা বলতেন। ভগবান যখন বংশীধ্বনি করতেন, বংশীধ্বনি শুনছে এক এক প্রাণী এক এক রকম করে সেই বংশীধ্বনি শুনতেন। এটা হচ্ছে ভগবানের একটা বৈশিষ্ট্য, যে বিবিধ অদ্ভুত ভাষাবিদ, তিনি সব ভাষা জানেন। তো কৃষ্ণ হচ্ছে ভাবগ্রাহী, তিনি হৃদয়ের ভাবটা দেখেন। উচ্চারণ যদি আমি নাও পারি অসুবিধা নেই। আবার এটা বলে আমরা যে শেখার চেষ্টা করব তাও কিন্তু না। কারণ হচ্ছে শিখলে কি হবে, যেহেতু আমার ক্যাপাসিটি আছে, আমার শিখার সক্ষমতা আছে, আমি শেখার চেষ্টা করব। চেষ্টা করে যতটুকু শিখতে পারি ততটুকুতেই কৃষ্ণ সন্তুষ্ট হবে। আর যেটা পারছি না তো পারছি না, বাস শেষ। এই জন্য সংস্কৃত ব্যাকরণ, উচ্চারণ এগুলা কখনোই মানে মূল লক্ষ্য না। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে
প্রচার করতে যান, বিদেশি ভক্তরা তো ওনাদের ভাষা অন্যরকম, তো ওনারা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা ঠিক মতো হতো না। তো যখন ওই বিদেশি ভক্তরা যখন ভারতবর্ষে এসে যখন প্রচার করতেন, অনেক ভারতীয় তথাকথিত পণ্ডিতরা প্রভুপাদের কাছে নালিশ দিয়েছেন, আর এসেছিল প্রভুপাদ, স্বামীজি আপনার এই শিষ্যরা সংস্কৃত উচ্চারণ ঠিক মতো পারে না। তো শিল প্রভুপাদ তখন বলছেন, ডোন্ট সি দেয়ার প্রোনাউন্সিয়েশন, সি দেয়ার ডেডিকেশন, দেয়ার রিনাউন্সিয়েশন। প্রভুপাদ বলছে এদের উচ্চারণ কি আছে এটা দেখিয়েন না, আপনি দেখেন তারা কতটুক ত্যাগ করতেছে বা কৃষ্ণের জন্য, তারা তাদের জীবনটাকে কতটুকু উৎসর্গ করছেন সেটা দেখেন, প্রোনাউন্সিয়েশনে উচ্চারণ নিয়ে কেন বসে আছেন। তো এইটা হচ্ছে মূল বিষয়। আহ তো এই জন্য আমরা বিচার্য বিষয় হচ্ছে যদি পারি বা যতটুক পারি শিখবো, চেষ্টা করব শুদ্ধভাবে বলার জন্য। আর যদি চেষ্টা করার পরেও যদি না হয় তাহলে না, তো অবশ্যই আমরা চেষ্টা করলে পারবো। ঠিক আছে। তো আমরা শুরু করছি। উচ্চারণের নিয়ম। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে। তো উচ্চারণের নিয়মটা বোঝার আগে বা উচ্চারণের পূর্বে আমরা একটু আহ বর্ণ নিয়ে একটু আলোচনা করা দরকার। তো সংস্কৃত ভাষায়, সংস্কৃতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যেরকম আমরা বাংলাতে দেখি, বাংলা ব্যাকরণে রয়েছে, বাংলা ভাষাতে রয়েছে, তদ্রূপ সংস্কৃত ভাষাতে স্বরবর্ণে 13টি স্বরবর্ণ আছে। সংস্কৃত স্বরবর্ণ 13টি, এবং এই 13টি স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বর এবং দীর্ঘস্বর। তো রস্বর হচ্ছে 5টি এবং দীর্ঘস্বর হচ্ছে 20। রস্বর কোনটা? যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদের রস্বর বলা হয়। এবং সেই 5টা রস্বর কি কি? অ, ই, উ, ঋ এবং লি। তো লি এখন আহ এত বেশি প্রচলিত নাই, এজন্য আমরা লি বাদে এই বাকি যে 4টা, অ, ই, উ, ঋ, এগুলো হচ্ছে রস্বর। রস মানে হচ্ছে এক বলতে যতটুক সময় লাগে ততটুক সময়, অর্থাৎ এক মাত্রা বিশিষ্ট। তো সংস্কৃতিতে মাত্রা আছে, যখন আমরা শ্লোক উচ্চারণ করি বা শ্লোকের ছন্দ যখন আমরা আম, হিসাব করি তখন এর মাত্রা গুনি আমরা যে কত মাত্রা শ্লোক এটা। তো মাত্রার মধ্যে এইগুলো হচ্ছে সব এক মাত্রা, অ, ই, উ, ঋ, লি, মানে এগুলা মানে অল্প স্বর, অল্প সময় লাগে, এই জন্য এগুলোকে বলা হয় রস্বর। এগুলোর উচ্চারণ দ্রুত হবে, যেমন যেমন এই যে শব্দটা আছে অতল, কোনো সময় লাগছে, কোনো মানে কোথাও কোনো আটকাটকি নাই, কোনো দীর্ঘ না, অতল, বাস, সাথে ইলিশ, উর্বর, ঋষি, শেষ। এক এক বলতে বলতে যতটুকু সময় ততটুকু, এটা। এরপরে এটা তো হলো রস্বর। রস্বর হচ্ছে 5টা। এখন দীর্ঘস্বর গুলো কোনটা কোনটা, দীর্ঘস্বর গুলো কোনগুলো? তো দীর্ঘস্বর হচ্ছে যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বা লং ভাওয়েল বলা হয়। এগুলো হচ্ছে 8টি। 8টি কি কি? আ, ই, উ, রি। এখন এই যে রি, এটা সংস্কৃত ভাষায় রি কার 2টা আছে, একটা হচ্ছে দীর্ঘ রি আর একটা হচ্ছে রস রি, যেটা আগে ছিল এটা হচ্ছে দীর্ঘ রি। এখন দীর্ঘ রি লেখার বর্ণ কিবোর্ডে নাই, যেহেতু এটা সংস্কৃত বর্ণমালার মধ্যে, তো এই জন্য এটা এখানে রি আছে, এটা হচ্ছে দীর্ঘ রি, মানে রি এরকম একটা শব্দ। এটা সংস্কৃতিতেই আছে, বাংলায় এই অক্ষর নাই, তো এই জন্য এই রি তো কনফিউজ হইতে পারেন, আগেও রি আছে এখানেও রি আছে, এটা হচ্ছে দীর্ঘ রিকার। ঠিক আছে। তারপর হচ্ছে এ, ওই, ও, ও, এই এই যে বর্ণগুলো এগুলো হচ্ছে সব দীর্ঘস্বর, অর্থাৎ 2 মাত্রা বিশিষ্ট। দীর্ঘস্বর মানে হচ্ছে 2টা মাত্রা হবে, মানে আহ, এক বলার দ্বিগুণ সময়। ঠিক আছে। যেমন আমরা কিছু উদাহরণ এখানে দেখছি, যেমন দীর্ঘ ই, মূর্ধন্য ষ রেফ আকার। এখন এটাকে আমরা কি বলবো? ঈর্ষা বলবো?
না, ঈর্ষা। ঈর্ষা, দুইটা ই, মানে দুইটাই ই, যেহেতু দুই মাত্রা বিশিষ্ট। ঈর্ষা। তারপর মূর্ধন্য স, মূর্ধন তার দীর্ঘ উ, মূর্ধন্য স আকার। তাহলে যেহেতু এর দীর্ঘ উ, এটা উদ্দীর্ঘ স্বর হবে, তাহলে হবে উষা। না, উষা। 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 তারপরে ওই, ঐরাবত। ওই, ওই, এখানে এখানে দেওয়া আছে দেখেন, ঐরাবত। এগুলো তারপরে যে দন্ত ন দীর্ঘ ইকার আছে, তা কি হবে তাইলে? অনিক। না, অনিক। 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 এই যে দীর্ঘ ইকার যেহেতু আছে এটা, তো এটা উচ্চার মানে কেন আমরা এটা দেখতেছি রস এবং দীর্ঘ ই, এটার ফলে কি হয়, আমরা রস্বর এবং দীর্ঘস্বরটা যদি ঠিকভাবে আমরা উচ্চারণটা রপ্ত করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে আমরা ছন্দটা মিলাইতে পারি। শ্লোকের মধ্যে যখন অনুষ্টুপ ছন্দ বা ত্রিষ্টুপ ছন্দ, এটার খুব সুন্দর প্যাটার্ন আছে। এটা অনেক উচ্চ মানে আরো একটু ডিপ আলোচনা, আমরাও তো যাই না তো ওখানে। যেমন যেটা যেখানে রস্বর দেওয়ার কথা, সেখানে যদি আপনি রস্বরের জায়গায় দীর্ঘস্বর দেন, তাহলে ছন্দ মিলবে না। তো এই জন্য জাস্ট আমরা জানলাম সংক্ষেপে যে এই হচ্ছে বিষয়। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে রস্বর অর্থাৎ কম চাপ দিয়ে, এবং দীর্ঘস্বর অর্থাৎ একটু বেশি চাপ দিয়ে একটু টেনে উচ্চারণ করতে হবে। কোথায় কোথায়? যেখানে আকার আছে, আ অথবা আকার যেখানে আছে, দীর্ঘ ই আছে অথবা দীর্ঘ ইকার যেখানে আছে, দীর্ঘ উ আছে বা উকার যেখানে আছে, একার আছে, ঐকার আছে, ওকার আছে, ঔকার আছে, এই কারগুলো যেখানে যেখানে থাকবে, এগুলো সবগুলো হচ্ছে দীর্ঘস্বর, অর্থাৎ দুই মাত্রা বিশিষ্ট, এগুলো একটু বেশি সময় লাগবে। এই জন্য এখানে দেখেন লেখা আছে যে দীর্ঘস্বরের উচ্চারণের বাংলা রস্বরের উচ্চারণে দ্বিগুণ সময় নিতে হয়। যেমন আমরা রস্বই যতক্ষণ বলি, ইকার এর যত সময়, ইকার মানে একটু বেশি সময়, দ্বিগুণ সময় নিতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর এটা তো গেল স্বরবর্ণ। স্বরবর্ণের মধ্যে দুই ভাগ, রস্বর এবং দীর্ঘস্বর। এখন ব্যঞ্জন বর্ণ, সংস্কৃত ব্যঞ্জন বর্ণ 35টি। এদের আবার চার ভাগে ভাগ করা হয়। যেহেতু আমরা শ্লোক সংস্কৃতে লেখা, সংস্কৃত ভাষায় লেখা, দেবনাগরীতে, তো বা এই জন্য আমরা সংস্কৃতটা এখানে সংস্কৃত ভাষার উচ্চারণটা একটু দেখছি। তো 35টির মধ্যে চার ভাগে ভাগ করা হয় এগুলোকে: স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ এবং অযোগবাহ বর্ণ। তো স্পর্শ বর্ণ কোনগুলো? ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ বলা হয় এগুলাকে। আমরা দেখবো পরে স্পর্শ বর্ণ কোন মানে কিভাবে সেটা, এই 25টির আবার মানে ক্যাটাগরি আছে, ডিভাইড আছে, শ্রেণীবিন্যাস আছে। তারপরে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ হচ্ছে চারটি: অন্তস্থ জ, র, ল, ভ। এই হচ্ছে চারটি হচ্ছে অন্তস্থ বর্ণ। এরপর হচ্ছে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ চারটি: তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। এই চারটা হচ্ছে উষ্ম বর্ণ। আর অযোগ বাহ বর্ণ হচ্ছে অনুস্বার এবং বিসর্গ, এই দুটি। এই হচ্ছে টোটাল 35টি ব্যঞ্জন বর্ণ। এবং এগুলার উচ্চারণ স্থান আমরা একটু দেখি পরের স্লাইডে। ওকে, তো এখানে দেখেন, এটা হচ্ছে প্রথমে আমরা এখন দেখবো যে স্পর্শ বর্ণ, যেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত, এগুলা কিভাবে আমরা উচ্চারণ করা উচিত। তো বিশেষ যে বাংলাদেশে আমাদের, আহ, যদিও সকলের ভাষা আমাদের বাংলা, কিন্তু অঞ্চল ভেদে বহু বিভাগ আছে। নোয়াখালী একরকম ভাষা, আহ, তারপরে বিভিন্ন স্থানের ভাষা ভিন্ন ভিন্ন রকম থাকে এরকম। তো এজন্য দেখবো আমরা যেটা সঠিকভাবে কিভাবে উচ্চারণ করা উচিত। ঠিক আছে। তো এই যে ক থেকে ম পর্যন্ত যে স্পর্শ বর্ণ, এগুলোর মধ্যে যেখানে এখানে লেখা আছে ধ্বনি, ধ্বনি, উচ্চারণ স্থান, অঘোষ এবং ঘোষ। অঘোষ এবং ঘোষ, ঘোষ শব্দ কোনগুলো? যেটাতে ফুসফুস থেকে শ্বাস বের হয় খুব বেশি, ঘোষ বর্ণ। আর এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। তো কোন উচ্চারণ স্থান, এই যে ক, খ, গ, ঘ, ঙ, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠে। ক, খ, গ, গ, ঙ, কণ্ঠে। আবার এর মধ্যে ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, মানে শ্বাস বেশি
অল্প প্রাণ মহাপ্রাণ এর মধ্যে আবার বিভাজন আছে। আর এরপরে চ, ছ, জ, ঝ, ঞ এগুলো হচ্ছে তালব্য ধ্বনি এগুলো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এগুলো হচ্ছে মূর্ধা বা মূর্ধনি ধ্বনি, মূর্ধন্য ধ্বনি এগুলো। তারপর দাঁতের সঙ্গে লাগিয়ে যে এগুলো উচ্চারণ করা হয় দন্ত ধ্বনি হচ্ছে ত, ফ, দ, ধ, ন, ন। এখন দেখেন আমরা বাংলাতে দন্ত ন এবং মূর্ধন্য মানে একসাথেই উচ্চারণ করি, মানে তো বেশি পার্থক্য বোঝা যায় না। কিন্তু সংস্কৃতে মূর্ধন্য এবং দন্তন্য দুইটা দুই ক্যাটাগরিতে। মূর্ধন্য হচ্ছে মূর্ধা, মূর্ধন্য, আর দন্তন্য হচ্ছে দন্তবর্ণ, দন্তধ্বনি। ন, ন, বুঝতে পারছেন? ন যখন উচ্চারণ করবেন মূর্ধন্য, জিহ্বা মূর্ধ মানে উপরের দিকে পিছন দিকে গিয়ে থেকে উচ্চারণ হবে। ওটা একটু আমরা অনেক সময় ভুল করে থাকি, আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। এরপরে হচ্ছে ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ হচ্ছে উপরে অধর এবং ওষ্ঠ স্পর্শ করে যে অক্ষর যেগুলো উচ্চারণ হয়, যেমন প, ফ, ব, ঘ, ম এগুলা। তো এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে, এবং এগুলো সবগুলোর উচ্চারণ বাংলা ভাষা, বাংলাতে আমরা যেরকম করি সেই রকমই, শুধুমাত্র ইয় আর মূর্ধন্য ছাড়া। বাদ বাকি সবগুলো সংস্কৃতে যেরকম বাংলাতে বা বাংলার মতোই আমরা উচ্চারণ করি, এই 25টার মধ্যে কোনো পার্থক্য নেই। তো তালব্য বর্ণগুলো কোথায় থেকে উচ্চারিত হবে? এখানে জাস্ট এই ছবিতে দেখেন তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন এখানে। তালব্য মানে হচ্ছে তালু, যে আমাদের মুখের মধ্যে যে তালু আছে ঠিক এইখানে থেকে এগুলো উচ্চারিত হবে। তারপরে আনুনাসিক বর্ণগুলো এখান থেকে দেখা যাবে। আনুনাসিক বর্ণ আহ, উচ্চারণ হবে নাসিক্য, নাসিক্য থেকে উচ্চারণ হবে। ওষ্ঠবর্ণ আমাদের অধর এবং ওষ্ঠ একসাথে ওষ্ঠবর্ণ প, ফ, ব এগুলো। দন্তবর্ণর হচ্ছে দাঁতের গোড়াতে, দাঁতের গোড়ার দিকে জিহ্বা স্পর্শিত হয়ে দন্তবর্ণগুলো আমাদের উচ্চারণ করা উচিত। আর কণ্ঠ তো জানি আমরা, কণ্ঠবর্ণ কণ্ঠতে ক, খ, গ, গ এগুলো গলাতে বা জিহ্বাতে কোনো কাজ নাই, সব কণ্ঠ থেকে উচ্চারণ হয়। এরপরে হচ্ছে আহ, এখানে জাস্ট স্থানগুলো বলা হচ্ছে, যেমন ত, থ কোথা থেকে উচ্চারণ হবে, তারপরে কোন খর কোন স্থান থেকে আমাদের উচ্চারণ করা উচিত, এইগুলো এখানে দেয়া হচ্ছে। এটা আর আমরা দেখি না, যাই হোক। এখানে উচ্চারণ দেওয়া হচ্ছে যে ক বর্গীয় যেগুলো কণ্ঠবর্ণ ক থেকে উ পর্যন্ত, এগুলো হচ্ছে জিহ্বার গোড়া নরম তালুর পিছনের অংশ স্পর্শ করে উচ্চারণ করতে হবে। অনেক বর্ণনা দেখে কঠিন লাগতে পারে, কিন্তু এটা সবাই আমরা উচ্চারণ করি ক, খ, গ, গ এরকম। তারপর চ বর্গীয় জিহ্বার অগ্রভাগ চ্যাপ্টা ভাবে তালুর সামনের দিকে ঘষা দিবে। চ, ছ, চ উচ্চারণ করেন আপনারা সাথে সাথে, আপনারা বুঝতে পারবেন এগুলো কিভাবে উচ্চারণ করা উচিত। মনে করেন না আরে এনারা তো আমরা আবার প্রাইমারি স্কুলে নিয়ে গেছে, জাস্ট আলোচনা করা। তারপরে ট বর্গীয় গুলো হচ্ছে জিহ্বার অগ্রভাগ, আমরা যেরকম ইংলিশে এল 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 উচ্চারণ করি না, জিহ্বা অগ্রভাগ একটু উল্টিয়ে মূর্ধনি বা মুখের যে উপরের অংশ তালু অংশ সেই অংশে স্পর্শ করে এগুলো। ট, ঠ, ড, ঢ, ন এইভাবে। তবর্গীয় দন্তবর্ণ এগুলো হচ্ছে জিহ্বার সামনের দিকে এগিয়ে উপরের এবং উপরের দাঁতের পাটির গোড়া স্পর্শ করে এই অক্ষরগুলো উচ্চারণ করেন। দেখবেন উচ্চারণ করেন স্বাভাবিকভাবে আপনার জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়াতে স্পর্শ করে। তো এইখানেই এটা শুদ্ধ উচ্চারণ। পবর্গীয় ওষ্ঠবর্ণ আমরা বুঝতে পারলাম। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এখন নিয়মের মধ্যে আমরা উচ্চারণ নিয়ম তো দেখলাম। এখন এখানে যে সংস্কৃত ভাষায় ঠিক যে যে বর্ণ দ্বারা শব্দ গঠিত হয় প্রতিটি বর্ণকে হুবহু তার মতো করে উচ্চারণ করতে হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে যে বর্ণ দ্বারা শব্দ গঠিত হয় প্রতিটি বর্ণকে হুবহু তার মতো উচ্চারণ করতে হবে। সংস্কৃতে কোনো মানে কোনো স্বর লুপ্ত হয়ে যায় না যে এটা হারাই গেছে এখানে উচ্চারণ হবে না, এরকম কিছু না। যেমন আমরা যখন বলি পদ্মা, দয়ের নিচে ম আছে, বা আমরা যদি ইংলিশে লিখি PADMA পদ্মা হয়,
কিন্তু আমরা বাংলাতে যখন উচ্চারণ করি ম উজ্জ থাকে, মর উচ্চারণ নাই, পদ্মা, মানে দ দুইবার উচ্চারিত হয়। কিন্তু সংস্কৃতিতে, সংস্কৃত ভাষাতে এরকম না। মানে যেই যেই অক্ষর বর্ণ দ্বারা গঠিত হয়, প্রতিটি বর্ণকে হুবহু তার মতো, মানে তার যে, তার নিজের যে উচ্চারণ সেই রকমই উচ্চারণ করতে হবে। তাই সঠিকভাবে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে সংস্কৃত সকল বর্ণের উচ্চারণ জানা উচিত। এবং এই জন্য বাংলা থেকে সংস্কৃতের কিছু কিছু জায়গাতে ভিন্ন হয়। যেমন একটা উদাহরণ আমরা এখানে আপনাদের দিই। অর্জুন অক্ষরটা হচ্ছে অ, অ। তো অ আর ও দুইটা তো আলাদা। আমরা যখন, বেশিরভাগ সময় বাংলা ভাষা আমরা যখন বলি, আমরা বলি অর্জুন, অর্জুন, অর্জুন। কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে গেলে বাংলা উচ্চারণে অ এর উচ্চারণ ও হয়, কিন্তু এটা অর্জুন হয়ে যায়। আমরা যখন বলি, উচ্চারণ করি, তখন হয়ে যায় ও দিয়ে, কিন্তু বানানে আমরা লিখছি অ দিয়ে। ঠিক আছে? কিন্তু সংস্কৃতে তা হয়, সংস্কৃতে কি হয়, অর্জুনের উচ্চারণ অর্জুন নয়, হবে অর্জুনা। আমরা তো এটাকে বলি অর্জুন বলি, অর্জুনও তো বলি না বাংলায়। কিন্তু সংস্কৃত শুদ্ধ হবে অর্জুনা, অর্জুনা উবাচা, এরকম। অর্জুনা, অ উচ্চারণ করার চেষ্টা করবেন, ও না। অর্জুন না, অর্জুন, অ, অর্জুনা, এরকম। তো এই বাংলা ও সংস্কৃত বর্ণের এই উচ্চারণের সব প্রায় সেম, কয়েকটা জায়গাতে একটু পার্থক্য থাকে, যেটা আমরা সংক্ষেপে এখন আলোচনা করব। তো এর মধ্যে প্রথমটা আমরা আলোচনা করতে পারি, এটা হচ্ছে লুপ্ত অ। লুপ্ত অ বাংলায় এই অক্ষরের কোনো এত বেশি প্রচলন নাই, এটা উম, ব্যবহার হয় না। সংস্কৃতে এই লুপ্ত অ এর একটা ব্যবহার আছে। লুপ্ত অ মানে কি, দেখেন এখানে আমরা একটা শ্লোক ভগবত গীতা থেকে, এটা আমি কিবোর্ডে লিখতে পারি না বলে এখানে ভগবত গীতা থেকে দিয়ে দিছি স্ক্রিনশট করে। দেহিন অস্মিন না হস্মিন, কোনটা হবে? এই যে এটা হ না অ, নাকি এটা, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি, যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা? দেখা যাচ্ছে না? নেটে একটু সমস্যা হচ্ছে হয়তো, বুঝতে পারছি। তো এটা হ না, এটা অ না। কিন্তু আমরা এটাকে কিভাবে উচ্চারণ করবো তাহলে? এটা তো বাংলা ভাষা, বাংলা বর্ণমালার মধ্যে এটা নাই। এটাকে বলে আমরা লুপ্ত অ। তো এটা, মানে আমি লিখতে পারি না, এই জন্য আমি গীতা শ্লোক থেকে স্ক্রিনশট দিয়ে দিছি এখানে। আপনারা আশা করি এটা দ্বিতীয় অধ্যায় একটা শ্লোকে আছে, এরকম অনেকগুলো শ্লোকে গীতার মধ্যে অনেক জায়গাতে আছে। তো সংস্কৃতে লুপ্ত অ নামে একটি বর্ণ আছে। বাংলা বর্ণে সংস্কৃত লেখার সময় এই লুপ্ত অকে মাত্রাহীন হ দিয়ে লেখা হয়, যে দেখতে পাচ্ছেন। হ হলে তো এরকম হয়, হ, কিন্তু এটা মাত্রাহীন হ, এরকম হ, মানে মাত্রা নাই উপরে। বুঝতে পারছেন আশা করি আপনারা? যেমন আমরা যখন বাংলাতে যখন হ লিখি, এই হচ্ছে হ, কিন্তু এটা এই এরকম থাকে, বা বা এরকম থাকে, উপরে কোনো মাত্রা থাকে না, যেখানে দেখেন উপরে কোনো মাত্রা নাই। মাত্রা দিছে না আপনারা, মাত্রা নাই। তো এই এই যে এটা কিভাবে উচ্চারণ করবো আমরা, এটা আমরা একটু দেখবো। তো যেমন, যেমন গীতার মধ্যে একটা শ্লোক আছে, নর অপরাণী, নর অপরাণী। এটা কিন্তু হ না, এটা ওই, ওইটাই মাত্রাহীন অ, লুপ্ত অ। এটা আমি লিখতে পারি নাই, লেখার আমি জানি না এটা কি, এই অক্ষরটা কিভাবে লেখে, যেমন হ দিয়ে দিছি, এটা হ না, এটা হচ্ছে এটা, ছোটটা, ছোট মাত্রাহীন অ। তো লুপ্ত অকে অনেক সময় হ এর মতো উচ্চারণ করে আমরা ভুল করি, এটা হ উচ্চারণ হবে না। লুপ্ত অ কিভাবে উচ্চারণ করতে হয় তা নিয়ে দুইটা মত, মত আছে। দুই, মানে যারা ভাষাবিদ বা সংস্কৃত ভাষা নিয়ে গবেষণা করেন, তারা দুইটা মত বা দুই ধরনের মতবাদ আছে। এক হচ্ছে, কেউ কেউ বলে যে লুপ্ত অ এর নিজের কোনো উচ্চারণ নেই। আবার দ্বিতীয় মতবাদ হচ্ছে, অ উচ্চারণ করতে যতটুকু কণ্ঠে জোর দিতে হয়, লুপ্ত অ উচ্চারণ করতে তার চেয়েও কম জোর দিতে হয়। অর্থাৎ এই যে হ এর মতো যে একটা বর্ণ আছে, এটা কিভাবে উচ্চারণ করব, দুইটা নিয়মের মধ্যে আমরা দ্বিতীয় নিয়মটাকে বেছে নিচ্ছি। কারণ হচ্ছে, যদি আমরা এই প্রথমটা মেনে নিই, তাহলে গীতার অনেক শ্লোকের শুদ্ধ উচ্চারণ আমরা করতে পারবো না। এই জন্য দ্বিতীয়টা উচ্চারণ করতে, দ্বিতীয় নিয়মটা আমরা গ্রহণ করি এখানে লুপ্ত এর ক্ষেত্রে। তো নিয়মটা হচ্ছে এটা, যে
অকার এবং হকার, যেটা বাংলাতে হ আছে, হ, এই দুইয়ের মাঝামাঝি একটা উচ্চারণ হবে অকারের। মানে এটা পুরা অ না, মানে এই জন্য দিছে এখানে দেখেন, অ উচ্চারণ করতে যতটুকু কণ্ঠে জোর দিতে হয়, লুপ্ত উচ্চারণ করতে তার চেয়ে কম জোর দিতে হয়। মানে অ, অ, এরকম মানে একটু কম উচ্চার, মানে চাপ দিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে, এটা পুরা হও না, আবার অকারও না, এর মাঝামাঝি একটা উচ্চারণ এই এই বর্ণটার। ঠিক আছে, আশা করি এটা এটা একটু কঠিন লাগতে পারে, অসুবিধা নাই, যতটুক পারেন। নাইলে আর জাস্ট আমরা আলোচনার স্বার্থে এখানে আমরা আলোচনা দিলাম। এটা একটা। তারপরে আরেকটা জায়গায় যে পার্থক্য হয় সেটা হচ্ছে মূর্ধন্য উচ্চারণে, বাংলা এবং সংস্কৃতের মধ্যে এটাতে পার্থক্য আছে। মূর্ধন্য যখন আমরা উচ্চারণ করি, মূর্ধন্য উচ্চারণ করতে জিহ্বার অগ্রভাগ উল্টিয়ে মূর্ধায় স্পর্শ করতে হয়। দেখি করেন তো আপনারা। জিহ্বাটাকে পিছন দিকে নিবেন, মূর্ধা মানে যেখানে তালব্য পিছন দিকে, না, 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 বুঝলেন? দন্ত ন তো দাঁত থেকে, না, 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 কিন্তু জিহ্বাটাকে একটু পিছন দিকে নেন, তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন। যেমন আহ, যেমন এই যেখানে আমরা দেখেন শব্দগুলো দিয়েছি, পাণ্ডব, প্রণব, এই যে শব্দগুলো সংস্কৃত শব্দ, পাণ্ডব, 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 এরকম না, পাণ্ডব। ঠিক আছে, মূর্ধন্য তো, পাণ্ডব বা প্রণব, প্রণব, প্রণব। আমরা বাঙালিরা এটা উচ্চারণ করতে করাটা একটু কঠিন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন যে বাঙালিরা মূর্ধন্য উচ্চারণ করতে পারে না। তো আমরা কবিগুরুর সম্মানার্থে আমরাও এটাই স্মরণ করি যে আমরা উচ্চারণ করতে পারি না। তাও চেষ্টা করা উচিত, যদি কেউ আপনারা পারেন তো মহা সৌভাগ্যবান আপনারা। তো বাংলায় আমাদের উচ্চারণের সাথে সাধারণভাবে এর মানে কোনো পার্থক্য নাই, কিন্তু সংস্কৃতে এটার পার্থক্য আছে, দন্তন্য মূর্ধন্য। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি আলোচিত যে 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 উচ্চারণটা, যেটা হচ্ছে এখানে দেখেন তিনটা বর্ণ আছে এখানে, তিনটার উচ্চারণ দেখতে, অন্তস্থ জ, য় এবং হচ্ছে জফলা, জফলা যেটা, তারপরে হচ্ছে অন্তস্থ জ যেটা, এবং হচ্ছে অন্তস্থ, এই তিনটার উচ্চারণ সংস্কৃতে প্রায় এক। তো কেন এরকম হলো, দেখেন এখানে লেখা আছে যে সংস্কৃতে অন্তস্থ বর্ণ নাই, তো অন্তস্থ যেটা এটাই অন্তস্থ জ, যেটা আমরা বাংলায় ব্যবহার করি। এই জন্য এই অন্তস্থ জ যেটা এটাই হচ্ছে অন্তস্থ এর উচ্চারণ, এর একই। ঠিক আছে, তো এই জন্য যেখানে আপনি এটা এই তিনটা অক্ষর, তিনটা দেখবেন বা জফলা দেখবেন, এর উচ্চারণ হবে সংস্কৃতে, এর উচ্চারণ হবে ইয় বা ইয়, এর মতো, ই, অ বা ইয়া হবে। যেমন এখানে দেখেন একটা শব্দ দেওয়া আছে সৃজাম্যহম, এই শব্দ যদি আমরা দেখি যে সৃজাম্যহম, তো এই জন্য এটার উচ্চারণ কি হবে, সৃজামি অহম। এখন সৃজামি অহম কেন হলো, এখানে এই ইকার কোত্থেকে আসছে, এটা হচ্ছে এই যে ম এর সঙ্গে যে জফলা আছে, তো এক হচ্ছে ম আছে যোগ জফলা মানে কি, ই, অ, তাহলে ম সঙ্গে যদি ই যুক্ত হয় তাহলে মরস্বীকার হচ্ছে, আর শেষে হচ্ছে কি রইলো, অ। এই হ, এরপরে হ ম যদি আমরা যুক্ত করি, হ, এরপরে ম, সৃজামি অহম, শ্রী, সৃজামি অহম, এই হচ্ছে সৃজামি অহম। আমরা যখন উচ্চারণ করি আমরা এখানে এটাকে এত আলাদা করব না, যেহেতু জফলা আছে, এটা একসাথে উচ্চারণ হবে সৃজাম্যহম, সৃজাম্যহম, সৃজাম্যহম না। এটা আমরা স্বাভাবিকভাবে বাংলা যখন কোনো আহ, জফলা যখন থাকে, আমরা এর আগের বর্ণটাকে দুইবার উচ্চারণ করে থাকি অনেক সময়, বা এটাতে একটু জোর দিই, কিন্তু এখানে ময়ের উপরে কোনো জোরার জরুরি নাই। ম, ময়ের মতো হবে। আর অন্তস্থ এই যে জফলা যেটা, এই জফলার জন্য হবে ইয়া, এই জন্য উত্তর হবে সৃজামিয়হম, সৃজামিয়হম, ইয়, সৃজামিয়হম, এইভাবে। আশা করি বুঝতে পারছেন। একটু অনুশীলন করলে, আর ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপনারা যদি পরে রেকর্ডিং লিংক দিব, এটাও পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আশা করি আস্তে আস্তে উচ্চারণটা ঠিক হবে, একদিনে হবে না, তো প্রচেষ্টা করলে আশা করি আপনারা সবাই পারবেন। ঠিক আছে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে স। স এর উচ্চারণ নিয়ে বহুত ঝামেলা।
কারণ আমাদের বাংলাতে বা সংস্কৃতিতেও তিনটা স আছে। তিনটা স আমরা দেখি। এক হচ্ছে আমাদের তালব্য শ প্রভু, আর একজন হচ্ছে আমাদের মূর্ধন্য ষ পেটকাটা, আমাদের ছোটবেলা শিখাইছে পেটকাটা, আর আরেকজন হচ্ছে দন্ত স। তো এই তিনটার উচ্চারণ বাংলাতে প্রায় একই, মানে আমরা তিনটার একসাথে এক খিচুড়ি বানাই লাইছি। বাংলাতে এটা নিয়ে অত বেশি বোঝা যায় না পার্থক্য, কিন্তু সংস্কৃতিতে এর উচ্চারণটা তিনটা তিন রকম। কিরকম? তো তালব্য, তালব্য স, তো আমরা বুঝতে পারছি এই স্বরটা উচ্চারিত হবে তালব্যতে বা তালুতে, জিহ্বার অগ্রভাগ তালুতে ঠেকবে। যেমন সহজ বোঝার জন্য, মানে আমরা যখন ইংরেজিতে একটা শব্দ আছে শাউট, শাউট, why are you shouting? শাউট মানে যে চিৎকার করা, চিৎকার করে কিছু বলা, শাউট। এই শাউট বলতে গেলে তালব্যস্বরটারে আমরা যেভাবে ব্যবহার করছি, তালব্যস্বর যেরকম ব্যবহার যে স্থান থেকে উচ্চারিত হয়, সেই রকম হবে এই তালব্যস্ব এর উচ্চারণ। মানে ঠিক ওই রকম বোঝার সুবিধার্থে আমরা একটু দেখতে, যেমন অথবা আমরা যে বাংলা যখন বলি শরৎ, শরৎ, এই শরৎ বা শশী, এগুলা যে যেখান থেকে যেরকম উচ্চারণ করি, যে এই শব্দগুলো উচ্চারণের সময় জিহ্বা যেরকম থাকে, এটা হচ্ছে তালব্য স এর উচ্চারণের নিয়ম। শশী, তালুতে ঠেকবে শশী, এরকম তালব্য বর্ণ। আর মূর্ধন্য স, মূর্ধন্য স এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, তার দন্তমূলের পিছনে খাঁজ কাটা অংশে জিহ্বা স্পর্শ করে উল্ট করে, তার উল্টিয়ে মূর্ধা প্রায় স্পর্শ করতে হবে। মানে জিহ্বাটাকে মূর্ধাতে স্পর্শ করতে হবে। যেমন আমরা যখন যে কিছু শব্দ এখানে দেওয়া আছে, পাষণ্ড, কুষ্মাণ্ড, ষড়যন্ত্র, এই এই যে বাংলা শব্দ উচ্চারণের সময় আমরা বেশিরভাগ সময় মূর্ধন্য ষ সঠিক উচ্চারণটা অনেক সময় করে থাকি। এর হচ্ছে মূর্ধন্য ষ, মানে ভিতর থেকে স্বরটা আসবে। যেমন আমরা বলি না ষাঁড়, ষাঁড় বলি না তো, দন্ত স মতন তো উচ্চারণ করি না, মূর্ধন্য ষ, মূর্ধিতে জিহ্বা স্পর্শ হয়ে এটা উচ্চারণ হবে। আর দন্ত স, সংস্কৃতে এই দন্ত স যে, এর উচ্চারণ হচ্ছে বাংলা স বর্ণের মতো, চ, চ, চ এর মতো, চ এর মতো, প্রায় চ এর কাছাকাছি, এক্স্যাক্টলি চ ও না। এটা আরো সহজ হয় যে আপনারা যদি এটা দেখেন, এই যে আমরা যখন ইংলিশে বলি না সি, 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 এই যে সি, এই সি বলতে গিয়ে এস এর যে উচ্চারণ হচ্ছে না, এটা হচ্ছে স, এটা হচ্ছে স এর সঠিক নিয়ম হবে এরকম, স, সি, স। যেমন আমরা যখন বাংলা বলি অস্ত, সমস্ত, এই যে অস্ত, অস্ত বলতে এস দন্তস যে এরকম উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে সংস্কৃতের দন্তসের সঠিক উচ্চারণ। এই জন্য আমরা যখন বলি যে, যেমন প্রথম শ্লোক আপনারা যখন শুনছেন, প্রথম শ্লোকে একটা শব্দ আছে সমবেতা, কিন্তু আমরা কি বলছি? সমবেতা, স বলছি না, স, স তো বলি নাই আমরা, সমবেতা। তো অন্য সময় প্রশ্ন হতে পারে, এখানে সম কেন হইলো? এর কারণে, কারণ দন্ত স, দন্ত স মানে এই স উচ্চারণ করতে হলে দাঁতের গোড়াতে জিহ্বা স্পর্শ করতে হবে। স, 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 সমবেতা, বা এরকম দন্ত স। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরো দুইটা সুন্দর বর্ণ, বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত সংস্কৃতে, এটা হচ্ছে অনুস্বার এবং বিসর্গ। অনুস্বার এর উচ্চারণ অর্ধম, বা যে, যেটা আমরা এইভাবে যেটা আমরা দিই, যেমন ম কার যখন আমরা উচ্চারণ করি ম যোগ অ, ম এর সঙ্গে অকারটা থাকে, কিন্তু অনুস্বারের উচ্চারণের সময় এই অকার উচ্চারণ হবে না, খালি ম, হসন্ত কোনো অক্ষরের নিচে যখন হসন্ত হয়, হসন্ত মানে হচ্ছে এর পরের এই অক্ষরের সঙ্গে অকার বন্ধ থাকবে, অকার হবে না। তো ম এর মধ্যে থেকে যদি আমরা অকার বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? উম এরকম একটা উচ্চারণ না, অনুস্বার। যেমন আমরা যদি বলি আম, স্বয়ং, স্বয়ং, অনুস্বার, স্বয়ং, স্বয়ং, স্বয়মও না, স্বয়ং, স্বয়ং, এভাবে অনুস্বারের উচ্চারণ হবে অর্ধময়ের মতো, মানে শেষের অকার হবে না, এটা নাসিক্য বর্ণ, স্বয়ং।
আর এই অনুস্বার যদি কোনো শব্দের মাঝামাঝিতে থাকে, তাহলে বাংলার মতোই প্রায় অনেকটা উচ্চারণ করে, মানে অনেক তো এটা নিয়ে দ্বিমত আছে। তো এই জন্য কোনটা ঠিক, ঠিক অনুস্বার ওই ম এর মতো অর্ধ ম এর মতো উচ্চারণ হবে কি না অনুস্বার বাংলা যেরকম নাসিক্য, মানে নাসিক্য ধ্বনি হবে, এটা নিয়ে দুই ধরনের মতবাদ আছে। যেমন এই যে একটা শব্দ যদি আমরা দেখি, এখানে মাঝখানেও অনুস্বার আছে, পরেও অনুস্বার আছে, এখন কিভাবে উচ্চারণ করবেন? আপনি কি এটাকে এভাবে বলবেন, সাম সারম, এটাও বলতে পারেন, অথবা এভাবেও বলতে পারেন, সংসারম, সংসারম বা সংসারম, দুই রকমই বলা যায়। তো দুই ধরনের মতবাদ আছে যেটাতে আপনারা অভ্যস্ত আছেন। মাঝখানেরটার ক্ষেত্রে এটা অনেক সময় বাংলার মতোই থেকে যায়, কিন্তু শেষেরটা বা শেষের অনুসার অর্ধম উচ্চারিত হবে, এটা ফিক্সড। এরপর হচ্ছে বিসর্গ। সংস্কৃতে বিসর্গের উচ্চারণ হচ্ছে অর্ধ হ, বা এই হয়ের নিচে যখন আমরা হসন্ত দিই এর মতো হবে, অর্ধ হ, অর্ধ হয়ের মতো উচ্চারণ হয় সংস্কৃতিতে। যেমন এখানে দেখেন একটা শব্দ আমরা দিছি, নরহ, নরহ। তো নরহ উচ্চারণ যখন আমরা করি, হ, এই যে বিসর্গ আছে, এই বিসর্গটা র এর সঙ্গে, রকারের সঙ্গে যুক্ত হয়ে নরহ, বা বা যদি 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 থাকতো এরকম, তাহলে আমরা বলতাম নরাহ, নট না, সরি, এখানে হবে নরা, নরাহা, 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 নরাহা। তো এই বিসর্গের ক্ষেত্রে কথা হচ্ছে যে এই বিসর্গটা হচ্ছে যে যার সাথে বসে তার ধর্ম সে প্রাপ্ত হয়। অর্থাৎ বিসর্গের আগে যদি অকার থাকে তাহলে সে অকারের মতোই হবে, আর যদি আকার থাকে তাহলে সে আকারের মত, আকারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যদি ইকার থাকে তাহলে ইকারের এই ই উচ্চারণ হবে। যেমন যদি কোনো শেষে অক্ষরের শেষে যদি 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 এরকম থাকে, এরকম থাকে, বা বা যদি এরকম থাকে, তাহলে তখন কি হবে, সরি, এটা না, নিহি, মানে ওই হটা, ওই 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 ইকারটা, এই কারটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে নিহি, বা আকার যদি থাকে আহা, নারাহা, এরকম উচ্চারণ হবে। বিসর্গ অর্ধ হ এর উচ্চারণ হবে এরকম। আর এরপরে যুক্ত বর্ণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যুক্ত বর্ণে যদি কোনো শব্দের মধ্যে যুক্ত বর্ণ থাকে তবে তাদেরকে ভেঙে ভেঙে পড়তে হয়। বাংলা ভাষার উচ্চারণে সবসময় এরকম হয় না, তাই সংস্কৃত উচ্চারণে যুক্ত বর্ণ ভেঙে পড়া বিধেয়, তবে ভেঙে পড়ার সময় দ্রুত পড়তে হবে। এটা হচ্ছে যুক্ত বর্ণ পড়ার নিয়ম। ভেঙে পড়বেন কিন্তু দ্রুত পড়বেন, আস্তে আস্তে পড়বেন না। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাই, এ, কিছু কয়েকটা দৃষ্টান্ত আমরা দিলাম এখানে। যেমন এখানে দেখেন লেখা আছে তীক্ষ্ণ, তো দীর্ঘ ইকার, ক্লিয়ার বোঝা গেল। ক্ষীয় আছে, ক্ষীয় বর্ণটা গঠিত হয় ক যোগ মূর্ধন্য ষ, ঠিক আছে। তাহলে আমরা যখন বলি তীক্ষ্ণ, তীক্ষ্ণ, তীক্ষ্ণ বলি, বাংলাতে তীক্ষ্ণ বলি, কিন্তু সংস্কৃতে যেহেতু আমরা পড়ছি যে যতটা যে যে বর্ণ আছে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ হবে, তো যেহেতু ক এবং মূর্ধন্য ষ এই দুইটা মিলে ক্ষীয় উচ্চারণ হলো, এজন্য এই দুইটাই থাকবে এখানে, যেখানে লেখা আছে যে এখানে তীক্ষ্ণ, তাহলে তিক স, আর যোগ শেষে আছে ওই যে নিচে দন্তন্য আছে, ব্যাস, এটা মূর্ধন্য হবে। তো মূর্ধন্য আছে, তো তীক্ষ্ণ, তীক্ষ্ণ, তীক্ষ্ণ। বা আমরা যখন বলি লক্ষ্মী, তো বাংলাতে তো আমরা বলি লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী, 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 কিন্তু সংস্কৃতে এখানে ল আছে, ল এর সঙ্গে ক্ষীয়, ক্ষীয়র মধ্যে তো কষ আছে, এরপরে আছে ম, তো এই জন্য উচ্চারণ হবে লক্ষ্মী। আবার এটা ভেঙে উচ্চারণ করার সময় নিয়ম কি, দ্রুত পড়তে হবে।
এখানে দেখেন লেখা আছে দ্রুত পড়তে হবে। দ্রুত মানে কি, মানে লক্ষ্মী একসাথে পড়ে যেতে হবে, থামবেন না এখানে। বা এখানে আরেকটা শব্দ আছে মোক্ষ। মোক্ষ, মকার মো যোগ ক যোগ স, মোক্ষ, মোক্ষ। বা আমরা যদি বলি রক্ষা, তো র যোগ ক যোগ রক্ষা, রক্ষা। এরকম ভাবে যুক্ত বর্ণ, যে যেই জায়গাতে যুক্ত বর্ণ আছে প্রত্যেকটা যুক্ত বর্ণের যে অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর উচ্চারিত হবে এবং একসাথে বা দ্রুত গতিতে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। যেমন আরেকটা খুবই কনফিউজিং শব্দ, সেটা হচ্ছে যে এটা যেমন আমরা বলি না জ্ঞান, এখন এটা কিভাবে উচ্চারণ হবে? এই শব্দটা বর্গীয় জ যোগ ইয়, এই দুইটা অক্ষরে মিলে এইটা গঠিত হয়। এখন আপনি উচ্চারণ করতে গেলে এইভাবে আপনার উচ্চারণ করতে হবে, বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান। এখন আপনি উচ্চারণ করতে পারবেন এটা? এটা কঠিন না, এটা অদ্ভুত লাগে, তো এই জন্য আমরা এটাকে আর অত বেশি ব্যাখ্যা করছি না। আমরা এটাকে বাংলাতে আমরা কি রকম করি, যেখানে এটা থাকে আমরা এটাকে গ গ বলি। যেমন আমরা যখন বাংলা উচ্চারণ হয় এরকম বিজ্ঞান, বিজ্ঞান। কিন্তু আমরা সংস্কৃত উচ্চারণের সময় যেহেতু এই যে এটা আছে না, এই বর্গীয় যে ইয়, তো আমরা এটাকে একটু নাকিস্বরে উচ্চারণ করব, বিজ্ঞান, বিজ্ঞান। এরকম ভাবে উচ্চারণ করতে পারেন আপনারা, তবে সঠিক উচ্চারণ হচ্ছে এটা, মানে বয়সিকার ভি যোগ বর্গীয় জ যোগ ইয়, এরপরে ইয় আকার বিজ্ঞান। আমরা অত আর বেশি সংস্কৃত শিখি লাভ নাই, ওই অতটুকু আমরা বিজ্ঞান, আমরা নাকি যেহেতু ইয় আছে, নাসিক্য বর্ণ আছে, এটাকে আমরা নাকিস্বর উচ্চারণ করলে মোটামুটি আমাদের লাগি, মানে বাংলা ভাষাভাষীদের জন্য, আমাদের জন্য এটা মোটামুটি ঠিক হবে। তো এই হচ্ছে কয়েকটা নিয়ম আমরা সংস্কৃতের, যেটা বহুল প্রচলিত, এই এগুলো থাকে, এগুলো আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আপনাদের আপনাদের পালা, মানে আপনাদের পালা বলতে আপনাদের যদি এই পর্যন্ত যে আপনার 7টা শ্লোক পড়লেন, 7টা শ্লোক মুখস্থ করলেন, এইখান থেকে যদি কোনো শব্দের কোথাও কোনো মানে উচ্চারণে যদি কোথাও কোনো তাতে অসুবিধা থাকে, বুঝতে পারেননি যে এটা কিভাবে উচ্চারণ হবে, আলোচনাতে আসে নাই, তাইলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। অনেক অনেক ধরনের ছন্দ আছে, যেমন আমরা প্রচলিত যে শ্লোকগুলো আমরা বলে থাকি ইসকনে বা শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন, যেমন ছন্দটা নির্ধারণ হয় শ্লোকের মধ্যে কয়টি মাত্রা আছে তার উপর ভিত্তি করে, প্রত্যেকটা লাইনে কয়টি করে মাত্রা আছে তার উপর ভিত্তি করে ছন্দ। প্রত্যেক লাইনে 8টি করে 8 মাত্রা যুক্ত প্রতি লাইন বিশিষ্ট যে শ্লোক, এগুলো হচ্ছে সব হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আপনারা যদি দেখেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে এই শ্লোকে প্রথম 2 লাইনের শ্লোক, তো 2 লাইনের শ্লোকটাকে আমরা ভেঙে 4 লাইন করছি, প্রত্যেকটা লাইনে 8টা করে মাত্রা আছে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, কটা হইলো 8, সামবেতা ইয়ুৎসব 8, এভাবে 8 প্রতিটা লাইনে দেখবেন 8টা 8টা করে মাত্রা আছে, তো এইভাবে এই প্রতি লাইনে 8টা মাত্রা, এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ যেটা আমরা গাইছি। এছাড়া আরো অনেক এই মাত্রার উপরে ভিন্ন হয়ে, একটা মাত্রা বেশি হবে কম হবে, সুরের সুর চেঞ্জ হয়ে যাবে, ছন্দ চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল 21 মাত্রা বিশিষ্ট প্রত্যেকটা লাইনে 21টা মাত্রা আছে। এই যে শ্লোক, সেই শ্লোকগুলো যেই ছন্দে উচ্চারণ করা হয় সেই ছন্দের নাম হচ্ছে শ্রগধরা, শ্রগধরা ছন্দ। শ্রগধরা ছন্দ যেমন আমরা গেয়ে থাকি না, আহ, বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ, এই শ্লোকটা আপনারা যদি হিসাব করে দেখবেন, এর প্রতিটা লাইনে 21টি করে মাত্রা আছে। তো এটা কিভাবে উচ্চারণ করবেন? শ্রগধরা ছন্দের শ্লোক, वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च,
श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथन्वितं त्वं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। শ্রদ্ধরা ছন্দ, 21 সিলেবল, 21 সিলেবল ইন ইচ লাইন, শ্রদ্ধরা। তারপরে 17টি মাত্রা বিশিষ্ট যেই যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো যে ছন্দে উচ্চারণ হয় এটার নাম হচ্ছে পৃথ্বী, পৃথ্বী ছন্দ। পৃথ্বী যেমন অনর্পিত চরিমচিরাত শ্লোক, এটা পৃথ্বী ছন্দের শ্লোক, পৃথ্বী। তারপরে হচ্ছে 14টি অক্ষর, 14 মাত্রা বিশিষ্ট যে শ্লোকগুলা সেগুলো যে ছন্দে আমরা উচ্চারণ করি সেই ছন্দের নাম হচ্ছে বসন্ত তিলকম। ছন্দের অভাব নাই সংস্কৃতে, আমরা সব জানি না, যে কটা আমরা অল্প কয়টা আমরা ব্যবহার করি ওগুলো সম্বন্ধে। বসন্ত তিলক ছন্দ যেটা হচ্ছে ব্রহ্মসংহিতার মন্ত্রগুলো আপনারা দেখবেন, এগুলো হচ্ছে ব্রহ্মসংহিতার মন্ত্রগুলো হচ্ছে এই বসন্ত তিলক ছন্দে আমরা গাই। ঠিক আছে। वेणुं क्वनन्तमरविन्ददलायताक्षम् बर्हावतं समसिताम्बुदसुन्दरङ्गम् कन्दर्पकूटिकमनीयविशेषशोभम् গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। বসন্ত তিলক ছন্দ। এরপরে এরপরে 19 মাত্রা বিশিষ্ট, প্রতি লাইনে 19টি করে মাত্রা আছে বা 19টি করে অক্ষর আছে, সেটা হচ্ছে সেই ছন্দগুলো, সেই শ্লোক আমরা স্রক শার্দূল বিক্রীড়িত ছন্দে আমরা উচ্চারণ করি। ছন্দের নাম হচ্ছে শার্দূল বিক্রীড়িতম। ঠিক আছে। তারপরে অনুষ্ঠুপ ছন্দ তো আমরা বললাম, গীতার প্রথম শ্লোক আছে। তারপরে প্রতি লাইনে 11 সিলেবল, 11টি করে মাত্রা, সেটা সেই শ্লোক আমরা উচ্চারণ করি উপজাতি ছন্দে, উপজাতি ছন্দ। এখন বলতে পারবেন কোনটা আমরা এই উপজাতি ছন্দে গাই? সংসার দাবানল, এটা হচ্ছে এই 11 সিলেবল বিশিষ্ট উপজাতি ছন্দে। সংসার দাবা, সংসার দাবা নললীর লোক, উপজাতি ছন্দ এটা। তারপরে 15 মাত্রা বিশিষ্ট, প্রত্যেকটি লাইনে 15টি করে মাত্রা আছে, এই রকম শ্লোকগুলো যেই ছন্দে উচ্চারণ করা হয় সেই ছন্দের নাম হচ্ছে মালিনী ছন্দ, মালিনী। জয়তি জননী বাস দেবকী জন্মবাদ यदुवर परिषद स्वेदुर्भिरस्यान धर्मम् स्थिरचर वृजिनग्नं सुस्मित श्रीमुखेन व्रजपुरवनितानां वर्धयन् कामदेवः। শ্রীমদ্ ভাগবতম এটা একটা শ্লোক, এই শ্লোকে এই মালিনী ছন্দে, এটা হচ্ছে মালিনী ছন্দের সুর। জাইয়াতি। তো এই জন্য বর্তমানে যত সঙ্গীত, যত গান আপনারা দেখেন, মডার্ন বা ফক বা যত ধরনের সঙ্গীত, সবগুলোর উৎপত্তি আমাদের সংস্কৃত থেকে, সংস্কৃত ছন্দ থেকে। এই ছন্দগুলোর কম্বিনেশনে বিভিন্ন সুর এখন বর্তমানে তৈরি হয়। তো এরকম আরো অনেক আছে, যেমন 13 অক্ষর বিশিষ্ট, সেটা হচ্ছে মঞ্জু ভাসিনী। ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ছন্দ, জাস্ট যে কটা মনে আছে। তো ত্রিষ্টুপ তো আমরা বললাম, যেটা হচ্ছে চার